যে আন্দোলনটা আমরা পার হয়ে আসলাম, সেই আন্দোলনটা কেমন মনে হচ্ছিল প্রথম থেকে? আহ, আন্দোলনটা প্রথম থেকে না, আমি যদি বলি যে প্রথম দফায় যে আন্দোলনটা ছিল আজকে থেকে আরো 5-6 বছর আগে, তারা যখন এই কোটা বিরোধী আন্দোলনটা চালু করলো, তখনই তো তারা রাস্তায় ঘোষণা দিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করেছিল। আপনার হয়তো মনে আছে, তারা প্ল্যাকার্ডস নিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে রাজাকার দাবি করে আহ, সে 2018 সালে থেকেই তারা ওই আন্দোলনটা শুরু করে। তো এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে বা 2024-এ যখন জুলাই মাসের 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয়, আমরা কিন্তু যারা আসলে রাজনীতিটাকে ধারণ করি, পর্যবেক্ষণ করি, ভেতর থেকে অনুধাবন করি, অনুভব করি, তারা কিন্তু বুঝতে পারছিলাম যে এখানে ছাত্রদেরকে ঢাল বানিয়ে, ছাত্রদেরকে সামনে রেখে পেছন থেকে স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু রাজনীতিটা করছেন। এবং সেই রাজনীতি আপনি দেখুন, একটা পর্যায়ে কিন্তু গিয়ে তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো। দাবিটি যৌক্তিক অযৌক্তিক আমি আজকে সেই প্রশ্নে যাব না, দাবিগুলো মেনে নেওয়া হলো। এরপরে তারা নানান তাল বাহানা করে তারা এক দফায় গেলেন। প্রথমে কয়েকজন মন্ত্রীকে পদত্যাগের কথা বললেন, পরবর্তীতে এক দফা সরকারের পদত্যাগ বললেন। তো ধারাবাহিকতার দিক দিয়ে তারা কিন্তু ওই নাচের বান্দা টাইপের দাবিগুলো তুলছিলেন শুরু থেকে, যে আমাকে এটা দিতে হবে, আমাকে পুরা কোটা সংস্কার করতে হবে, সংস্কারের বদলে যখন বাতিলই করা হলো, তারপর মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, মন্ত্রীরা পদত্যাগ না করলে সরকারকে পদত্যাগ করতে হবে। তো তারা একটা সময় স্লোগান দিল আবার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তার মানে আমরা বুঝতে পারছিলাম কিন্তু আন্দোলনটা দেখে যে রাজাকার শব্দটাকে তারা মানে খুব সহজলভ্য করে ফেলতেছিল। মানুষের মনে রাজাকার শব্দটা যে এত ঘৃণিত, এত আহ ঘৃণার একটা নাম, সেই নামটাকে তারা সহজলভ্য করার জন্য স্বাধীনতা বিরোধীরাই ছাত্রদের মুখে তুলে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা। তো আমার দৃষ্টিতে প্রথম থেকে আমি ধারণা করছিলাম এবং বুঝতে পারছিলাম যে এই সাধারণ ছাত্রদেরকে ঢাল বানিয়ে আজকে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করছে। আজকে প্রমাণ হয়ে গেছে, আজকে যে সকল সাধারণ শিক্ষার্থী রাস্তায় নেমেছিল তারাও অনুভব করতে পারছেন যে এই বাংলাদেশের রাজনীতিতে আহ স্বাধীনতা পরবর্তী সময়ে এই যে বিশাল পরিবর্তনটা হলো, এখানে তারা মূলত ব্যবহার হয়ে গেছেন। এবং সেটি বুঝতে পেরে আজকে দেখুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গুটি কয়েক ছাত্র বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন মহানগরে আজকে রাজনীতি করার চেষ্টা করছে। কেউ আবার এনসিপিরও নাম লিখিয়েছেন। তারা কিন্তু মুষ্টিমেয় কয়েকজন, যে সাধারণ ছাত্রদের যে স্রোত, তারা কিন্তু ঘরে ফিরে যান, ঘরে ফিরে গেছেন। কেন গেলেন? তারা কিন্তু বুঝতে পারলেন যে আমরা ব্যবহৃত হয়ে গেছি, আমরা এতটুক ব্যবহৃত হয়েছি একটি দেশকে ধ্বংস করার জন্য, যতটুক ব্যবহৃত হওয়া দরকার আমরা কিন্তু ততটুকু কি ব্যবহৃত হয়ে গেছে। তো আমি মনে করি যে আমার পর্যবেক্ষণ প্রথম থেকেও আমি এটা সরাসরি বলেছিলাম সবখানে, যে এটা একটা স্বাধীনতা বিরোধীদের রাজনীতি। এটা সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করার একটা প্রক্রিয়া মাত্র। 16ই জুলাই, 16ই জুলাই আহ, চট্টগ্রামে আমাদের ছাত্র ভাইদের, আমাদের ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের উপর তারা হামলা করে। যে হামলায় তারা ছাদ থেকে কিছু ছেলেকে তারা ছুঁড়ে ফেলে দেয়। এর মধ্যে 3 জন, প্রায় 38 জন ছাত্র সেদিন আহত হয় আমাদের সেখানে। 3 জন ছাত্রের অবস্থা খুব খারাপ ছিল, যাদের মানে চট্টগ্রাম সকল হাসপাতালগুলো থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা এক প্রকার জবাবই দিয়ে দেন যে তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এর মধ্যে একজনের মাথার খুলি ছিল না, আর দুজনের হাত পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ, কারণ তাদেরকে ছাদ থেকে ফেলার পর আবার এই মাটিতে পড়ার পর তাদেরকে কোপানো হয়, রগগুলাতে রগগুলা কাটা হয়। তো এই রোগীগুলা 16 তারিখ আক্রমণ হয় সেদিন। আমার বাসায়ও আক্রমণ হয় সেদিন। আমি যেখানে থাকতাম সে বাড়ি ভাঙচুর করা হয়, আশপাশের আরো 3-4টা বিল্ডিংও সেদিন ভাঙচুর করা হয়। তো এরপরে তাদেরকে আমরা ঢাকায় পাঠালাম, ঢাকায় হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার পর 29 তারিখ সম্ভবত প্রধানমন্ত্রী এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন, যে আহত ছেলেগুলোকে দেখার জন্য। ওইখানে আবার সেই 3 জন ছাড়াও ঢাকার ইতিমধ্যে 16 থেকে 29 তারিখ পর্যন্ত ঢাকা শহরে যে সহিংসতা চালায়, সেখানেও অনেকে আহত হন, তারাও ওই হসপিটালে ভর্তি ছিলেন। তো সবাইকে প্রধানমন্ত্রী দেখতে আসেন। আহ, প্রধানমন্ত্রী এরপর তাদেরকে আসলে সকল প্রকার চিকিৎসার
দায়িত্বভার গ্রহণ করেন এবং চিকিৎসকদেরকে সরাসরি বলেন। আমার নিজের সামনেও দেখলাম ভিসি সাহেব ছিলেন এখানে, ভিসি স্যার, ওনাকেও বললেন। তারপর ওনার সামরিক সচিব ছিলেন, ওনাকেও বললেন যে প্রত্যেকটা ছেলের চিকিৎসা যেন যথেষ্ট পরিমাণ সতর্কতার সহিত হয় এবং যথেষ্ট যত্নবান যেন থাকেন। এরপর আর্থিক সহযোগিতাও করেছিলেন। সেদিন আমি এখানে উপস্থিত ছিলাম, এতটুকু। উনি কি বলছিলেন তোমাকে? না, আমার কাছে সেদিন এই বিষয়টা সম্পর্কে পুরো জানতে চেয়েছিলেন। 16 তারিখ আসলে কি হয়েছিল বা তাদের হামলার উপর আহ, কিভাবে তাদেরকে হামলা করে, এবং জিজ্ঞেস করেছিল যে ছেলেগুলো আসলে মানে আমাদের রাজনৈতিক দলে কোন পদে আছেন বা পারিবারিক অবস্থা কি, খোঁজ খবর কেউ রেখেছে কিনা, এই বিষয়ে আমার সাথে কথা বলেছিল। এবং এই আমাকে আন্দোলনের বলেছিলেন এবং আমাকে বলেছিলেন যে এর আগে থেকেও ওনার সামরিক সচিব বিষয়গুলো জানতে চাইতেন এবং ওইখানে ওনার ব্যক্তিগত সহকারীও ছিলেন। ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে এসব ব্যাপারগুলো দেখভাল করতে, এবং আমাকেও বলেছেন যে কোনো কিছুর প্রয়োজন হলে ওনাদেরকে যেন সরাসরি জানাই। ওই ছবিটা, ওই ঘটনাটা সম্ভবত এই আন্দোলনের সবচেয়ে বিভৎস একটা ঘটনা। একটা না, জীবন্ত মানুষকে, জীবন্ত বিভৎস মানুষকে বিভৎস ঘটনা পুরা জুলাই জুড়েই হয়েছে। এখন আপনি যদি ইতিহাসটাকে যদি ভিন্নভাবে ভিন্ন খাতে নিয়ে যেতে চান, যেমন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আহ, সরকারি কৌশলী উনি তাজুল সাহেব উনি বললেন, উনি একসময় জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, যুদ্ধাপরাধীদের মামলার আইনজীবী ছিলেন। ওনাকে আজকে এই জঙ্গিতন্ত্রের বাংলাদেশে আহ, এত একটা বড় একটা পদে আসীন করা হয়েছে একটা বিচারের, প্রহসনমূলক বিচারের সময়। উনি সেখানে বললেন যে সেতু ভবন, বিটিপি, তারপর হচ্ছে মেট্রো রেল, এগুলোতে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে। জলজ্যান্ত মিথ্যা কথা বলে তারা নিজেদের অপকর্মগুলোকে আজকে ঢাকতে চাচ্ছেন। আজকে তারা একটা জিনিস ভালো করেছেন, আপনার কথা প্রসঙ্গে আমি অন্য প্রসঙ্গে চলে যাই কথাটা। আজকে তারা লাইভ সম্প্রচার করার কথা বলে তারা আহ, জনগণকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যে আমরা শেখ হাসিনার বিচার করছি। কিন্তু কথাই তো আছে যে আপনি যতই মিথ্যা বলেন সেই মিথ্যা কিন্তু ধরা পড়বেনই। আজকে সেই তাদের লাইভ সম্প্রচারে জনগণই প্রশ্ন তুলতে শুরু করেছে যে আপনারা যে একটা প্রহসনমূলক আহ, বিচার কার্যক্রম চালাচ্ছেন, একটা মিথ্যা অভিযোগ তুলে একজন সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা সাজা দেওয়ার পরিকল্পনা করছে, সেই বিষয়টি আজকে তাদের সেই ওই পাতানো লাইভ সম্প্রচারের মধ্যেই আজকে উঠে আসছে। তা আমি মনে করি যে বিভৎস ঘটনা অনেক কিছুই আছে, বাংলাদেশের মানুষ অনেক কিছুই জেনেছে। 5ই আগস্টের পরে মেটিকুলাস ডিজাইনের অধীনে যে তারা হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলো তারা স্বীকার করেছে, তারা পুলিশ হত্যা করেছে সেগুলো স্বীকার করেছে, তারা আজকে হাজারো নেতা কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগের, সেগুলো তারা আজকে স্বীকার করেছে। বিভৎস ঘটনা অনেক, সব বিভৎস ঘটনার ছবি ভিডিও ক্লিপস হয়তো নেই। আপনি দেখেন 5ই আগস্টের পরে ছাত্রলীগ করে সেজন্য তার মাকে হত্যা করা হয়েছে, স্বামী আওয়ামী লীগ করে তার পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 15 বছরে কয়েকজন বিএনপি জামায়াতের নেতাকর্মীর বাড়িতে আগুন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু যে বিভৎসতা তারা গত 10 মাসে দেখিয়েছে, এগুলো যদি নোট করেন আমি মনে করি যে তাও আপনার হিসেবের বাইরে অনেকগুলো থেকে যাবে। তারা হয়তো বলতে পারে যে 15 বছর ক্ষমতায় ছিল না, তারা রাজনৈতিক দমন নিপীড়নের শিকার হয়েছেন। সেটি দমন নিপীড়ন আপনি কোন চোখে কোন দৃষ্টিতে দেখছেন বা কোন দৃষ্টিকোণ থেকে দমন নিপীড়ন বলছেন, সেটিও একটি কিন্তু প্রশ্ন থেকে যায়। 15 বছরে আমরা কি দেখেছি? 15 বছরে দেখেছি হরতালের নামে, হরতালের আগের দিন কিংবা হরতালের দিন তারা পুলিশ হত্যা করছে, তারা যানবাহনে আগুন দিচ্ছে। একটা সময় তো ছিল পুরো 3 মাস ধরে পেট্রোল বোমার রাজনীতি করেছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা যখন মানুষ হত্যা করত, তারা যখন পুলিশ হত্যা করত, তখন যদি সেই আইন প্রয়োগকারী সংস্থা তাদের বাড়িতে যদি অভিযান চালাতো, তাও তো 2-1 দিন, সেটি তো কোনো লম্বা সময় ধরে, গড় সময় ধরে যে মাসের পর মাস কাউকে যে বাড়িঘর ছাড়া করে রেখেছে, মানুষ নিয়ে গিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। যখন কোনো আইন শৃঙ্খলা ঘটনা যখন বিঘ্নিত হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে অভিযান চালিয়েছে,
সেটাও 2-4 দিন। এমন তো না যে 10 মাস ঘরে ছিল না কেউ। 10 মাস ধরে আপনার বাড়িঘরে উপদ্রবরে বারবার হামলা করা হয়েছে, বারবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা এমন ছিল না। আজকে যারা এই 10 মাসের বীভৎসতাকে 15 বছরের তাদের দমন নিপীড়নের কথা বলে ঢাকতে চায়, তারা আসলে মানুষকে বোকা বানায়। আমাদের মেমোরি খুব সহজে আমরা ভুলে যাই কোনো একটা জিনিস। কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই 10 মাসে আওয়ামী লীগ কোনো যানবাহনে হামলা করেনি, কোনো মানুষকে পেট্রোল বোমাও মারেনি, কোনো পুলিশকে হত্যাও করেনি, রাস্তাঘাটে কোনো অরাজকতাও কিন্তু আওয়ামী লীগ করেনি। কিন্তু তারা তাদের সেই আন্দোলনের সময় তাদের সেই তথাকথিত হরতাল অবরোধ মাসের পর মাস তারা অবরোধ চালিয়েছেন, ট্রেন উপড়ে ফেলেছেন, নির্বাচনের সময় বাংলাদেশের 300টার উপর স্কুলে আগুন দিয়েছেন। সেগুলো কি আইনের আওতায় আনার প্রয়োজন ছিল না? সে কাজটি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছিল তখন তারা আহ, সেই অভিযানের নামকে দিয়েছে দমন নিপীড়ন বিরোধী দলের। আসলে তো দমন নিপীড়ন ছিল না, ছিল সহিংসতার সহিংসতার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। কিন্তু আজকের দিনে এসে আপনি দেখুন যে এই 10 মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো জনগণের জানমালের উপরও ক্ষতি সাধন হয়নি, কোনো পুলিশের উপরও হামলা হয়নি, পুলিশ হত্যাও হয়নি, কোথাও রেল লাইন উপড়ে ফেলা হয়নি, কোনো স্কুলে আগুন দেওয়া হয়নি। বিষয়টা এভাবে চিন্তা করুন। সেদিন ওইটা লাইভটা করায় আরেকটা প্রতিষ্ঠিত হয়েছে যে যেগুলো একটা মামলা, যে কোনো মামলায় বাদী বিবাদী দুই পক্ষ থাকে। লাইভটা করার পর যে সবাই দেখলো এখানে এক পক্ষ, এখানে কোনো দুই পক্ষ নাই। এখানে কোনো মানে দুপক্ষই নেই। এটা যে সাজানো বিষয়, এটা যে একটা রায় তৈরি করে আছে রাখার সবকিছু, এটা প্রথম দিনই সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা রনি, আমরা একটু আহ আর একটু পেছনে থেকে থাকি আমরা। 5 আগস্ট, 5 আগস্টের রনির কি ভেতরটা, এই এই কথাগুলা যদি শেয়ার করো। ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবে মনে যন্ত্রণা থাকতে পারে। আহত হয়েছি, কথাটা যদি বলতে চাই। কিন্তু ঘটনার 2-1 ঘন্টার মধ্যে বিভিন্ন মাধ্যম সহ, বিভিন্ন গণমাধ্যম সহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাদের বীভৎস চিত্র উঠে আসছিল, এলাকায় এলাকায় বাড়িঘরে আগুন দিচ্ছিল, 2 কি 3 জন চেয়ারম্যানকে সেদিন আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, একজন চেয়ারম্যানকে সম্ভবত তার পুত্র সহ জবাই করে হত্যা করেছিল। সারা দেশ থেকে যখন ঘটনাগুলো শুনতে পাচ্ছিলাম 2-1 ঘন্টার মধ্যে, সে আহত অবস্থা আর ছিলাম না। সেটি আসলে মানে মনের মধ্যে একটা পুঞ্জীবিত ক্ষোভ আবার নিজেকে তৈরি করছিল। আমি যদি মর্মাহত হয়ে মানে যে খুব পীড়াতে ছিলাম, বিষয়টা তেমন না। হ্যাঁ, ঘটনা আকস্মিকতা আহত হয়েছিলাম, কিন্তু যখন বিবশতা দেখছিলাম যে মনে হচ্ছিল যে না, আসলে আমরা হারিনি, আওয়ামী লীগ হারেনি, হেরে গিয়েছে বাংলাদেশ। আমার ফিলিংসটা ওরকম ছিল। আমি অন্যজনের বিষয়টা বলতে পারবো না। আমার মনে হয়নি যে আওয়ামী লীগ হেরে গিয়েছে সেদিন। আমার মনেই হয়েছে যে আজকে বাংলাদেশ হেরে গিয়েছে। আজকে এই যখন বাংলাদেশকে জি। যখন দেখলে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, না, তখন কি ওই হলো? কথাই আমি বললাম যে ঘটনার সাথে, সাথে হয়তো একটু ঘটনার আকস্মিকতার সাথে হয়তো একটু মর্মাহত ছিলাম। কিন্তু সাথে, সাথে যখন দেখলাম সারা বাংলাদেশে তারা একটা অরাজকতা তৈরি করেছে, তো আওয়ামী লীগ কি হয়েছে সেই চিন্তা আর কি মাথায় নাই তখন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সেটি আর মাথায় নেই। মনে হয়েছে যে বাংলাদেশেই আজকে কি? বাংলাদেশেরই আজকে পতন হয়েছে। বাংলাদেশে আরেকটি পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্র আজকে থেকে বাংলাদেশ ওই যুগে প্রত্যাবর্তন করছে। আমার কাছে ওটাই ফিলিংস। এই 9-10 মাসের সংগ্রাম সম্পর্কে আমাদের একটু শেয়ার করা যায় যতটা নয় সম্ভব। দশ মাসের 9-10 মাসের সংগ্রাম যেভাবে চলছে, যেভাবে আমাদের দলীয় নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে পালিয়ে বেড়াচ্ছে, 9-10 মাসে ঘর বাড়ি ছাড়া সবাই নেতাকর্মীরা ধান খেতে ঘুমাচ্ছে, পাহাড়ে তাঁবু খাটিয়ে ঘুমাচ্ছে, খাবারের অভাবে
খাবারের অভাবে অভুক্ত থাকছে। এরপরও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা আওয়ামী লীগকে পছন্দ করে তারা ক্ষণে ক্ষণে মিছিল করছে, নিষিদ্ধ দাবি করলেন, কিন্তু নিষিদ্ধ করলেন একটা দলকে, প্রথমে ছাত্রলীগকে, তারপর আওয়ামী লীগকে, কিন্তু দাবিও তো কাউকে রাখা গেল না। তো আন্দোলন সংগ্রামটা আওয়ামী লীগ নেতা কর্মীরা করবে শুধু সেটা না, আরো আরো কিছুদিন যাক, হয়তো দেখতে পাবেন সাধারণ জনগণও রাস্তায় নামছেন। একটা দুঃশাসন বেশি দিন চলে না, একটা দুঃশাসনের বিরুদ্ধে মানুষ কথা বলবে। আপনি আজকে একটা সুষ্ঠু একটা যদি নির্বাচনের আয়োজন করেন, আওয়ামী লীগ 2008 সালের ডিসেম্বরে সে নির্বাচনে বেশি ভোট পেয়ে আজকে নির্বাচিত হবে। কিন্তু বাস্তব অবস্থা তো দেশে তারা আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচনের জন্য কাজ করছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তো জনগণ কাকে ভোট দিবে? এখানে একটা প্রশ্ন আসে। জনগণ তার চোখের সামনে দেখতে পেয়েছে সাজানো গুছানো একটা দেশ গঠন করেছে আওয়ামী লীগ, যে দেশে অন্তত মানুষ খেয়ে পরে বাঁচতে পারত, যে দেশের মানুষ কথা বলতে পারত। আজকে সেই দেশটা প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপটের পরে সেই দেশটা আজকে তার সব সূচকে, আহ, উন্নয়নের যতগুলো সূচক, সব সূচক আজকে নিম্নগামী। আজকে অর্থনীতি ধ্বংস। আজকে আপনার আজকে দেখলাম যে আজকে একটা এই করের একটা নতুন করে কর আরোপ করা হলো। সেই কর আরোপও জনগণের উপর কটূক প্রভাব পড়ে, সেটাও আগামী 1 মাসের মধ্যে জনগণ দেখতে পাবে। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। তারা যে কথাগুলো বলেছিল আমাদেরকে, সে কথাগুলোই উল্টো হয়ে বোমেরাং হয়ে তাদের উপর ফিরে আসবে। আপনি এটা আজকে লিখে রাখুন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গিয়ে তারা গ্রহণযোগ্যতা কতটুকু পায়, জনগণ বা কতটুকু সমর্থন করে, কিংবা অন্যান্য বহির্বিশ্ব সেই নির্বাচনকে কতটুকু গ্রহণযোগ্য হিসাবে স্বীকৃতি দেয়, সেটিও কিন্তু প্রশ্ন থাকে। তারা চাচ্ছে আওয়ামী লীগকে আহ, নিষিদ্ধ করে তাদেরকে নির্বাচনে না আসার জন্য, কিন্তু এটা তো সত্য, দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা, অনুভূতি সবকিছুই কিন্তু আছে। কিছু মানুষ তো রাজনৈতিক মতাদর্শ গত কারণে, মতবিরোধের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতেই পারে, সেটি খুব স্বাভাবিক বিষয়। যেহেতু আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন করে, নির্বাচনে অংশগ্রহণ করে, তো সেই হিসাবে অনেকগুলো রাজনৈতিক দল বৃহত্তর আহ, অবস্থান নিয়ে রাজনীতি করে, জনগণ তাদের প্রতিও সিম্পৃতি থাকে। কিন্তু আওয়ামী লীগের প্রতিও তো জনগণের একটা সমর্থন আছে। সেই সমর্থনটি গত 10 মাসে যেভাবে আরো ঊর্ধ্বগতি হয়েছে, সেইখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারা, আমার মনে হয় না যে জনগণের কোনো সমর্থন পাবে, কিংবা বহির্বিশ্বের কোনো আহ সমর্থন তারা আদায় করতে পারবে। একটা সত্য দেশে হচ্ছে ওরা সংখ্যায় কম, কিন্তু তারা যেটা বলছে সেটা করে ফেলতেছে। তারা তারা বলছে তারা 32 নম্বর ভেঙে ফেলবে, তারা ভেঙে ফেলছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, করে ফেলছে। কেউ আটকাতে পারছে না কিন্তু। এটার একটা সুদূর প্রসারে প্রভাব তো আছে। সেই প্রভাব হয়তো তারা আজকে বুঝতে পারছে না। কেউ যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, হঠাৎ করে ক্ষমতাশীল হয়ে যায়, তখন কিন্তু তার চারপাশটা সে অন্ধকার দেখে। এদেরও হয়েছে এই অবস্থা। ভার্সিটি পড়ুয়া ছেলে হঠাৎ করে একজন মিনিস্টারের পাওয়ার নিয়ে রাস্তায় যাচ্ছেন, মিনিস্টারের পাওয়ার নিয়ে চলছেন, সচিবরা তাকে স্যার বলে ডাকছেন, পুলিশ অফিসাররা স্যালুট দিচ্ছেন। তার কাছে তো সেই 20 বছর, 22, 24, 25 বছর বয়সে এত কিছু পাওয়ার কথা ছিল না। সে তো প্রভাবটা কি পড়তে পারে। আপনি আমাকে আজকে একটা গালমন্দ করলেন, আমি 5 বছর পর হলেও আপনাকে সেই বাঁকা চোখে তাকাবো, সেটারও তো একটা প্রভাব আছে। সেই চিন্তা তো তারা কি করছে না। তো তারা যা দাবি করছেন, আহ, দাবি করলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে ফেললো। এখন বলতেছে যে জুলাই সংবিধান করতে হবে, তার মানে আগের সংবিধান বাদ দিতে হবে, এটাও করে ফেললেন। তো এগুলো তো একটা সুদূর প্রসারী প্রভাব আছে। কোনো রাজনৈতিক দল তো এখানে মানবে না। এখানে আপনি যদি রাজনীতিতে আপনার একটা দীর্ঘ ইতিহাস থাকতো, আপনার যদি রাজনীতিতে বাংলাদেশের জন্য একটি ভূমিকা থাকতো,
তাহলে কথা ছিল আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আপনারা ম্যান্ডেট নিয়ে, আপনারা জাতীয় সংসদে নির্বাচন করে আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা সংসদে বিল পাস করে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন। এখানে তো বিষয়টা এমন নয়। এখানে সাধারণ মানুষকে মিসগাইড করে রাস্তায় নামিয়ে সরকারকে জঙ্গি হামলা করে সারা দেশে আপনারা ক্ষমতায়ন হয়েছেন। জনগণ যখন বুঝতে পেরেছে, জনগণ আপনাদের পেছন থেকে সরে গেছে। সরে যাওয়ার পরও আপনারা সেই ক্ষমতায় রয়ে গেলেন। আপনারা সেই ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উপর। 32 নম্বর যে রাতে ভাঙলো, ওই রাতের সে মানে রাতে আমি, অনুভূতিগুলো। আমার এখনো মনে আছে, আমার ৩ জন খুব সহকর্মী আমার সাথে ছিলেন সেদিন। আমি চিৎকার করে করে কান্না করেছিলাম। চিৎকার করে করে কান্না করেছিলাম। মানে আমার কেন জানি মনে হচ্ছে যে বঙ্গবন্ধু মারা গেল ৭৫-এ। বঙ্গবন্ধু বাড়িটা ৭৫-এর পরে তাকে মারলেন। আজকে দিনে এসে কি দোষটা করলেন বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর বাড়িটা কি দোষটা করলো? যদি বঙ্গবন্ধুর উপর ক্ষোভ থাকে, বঙ্গবন্ধু, ক্ষোভ তো বঙ্গবন্ধুর উপরেই। বাড়ি তো আর শেখ হাসিনা বা শেখ রেহানার নয়, বাড়ি তো বঙ্গবন্ধুর। বাড়িতে কোনো দোষ করেনি, ক্ষোভ তাহলে বঙ্গবন্ধুর উপর। তো বঙ্গবন্ধু ৭৫ সালে মারা গেছেন, এত বছর পর আপনারা সেটা ভাঙলেন কেন? কি অপরাধ করলেন? আমাদেরকে একটা জাতি উপহার দিলেন, একটা জাতিসত্তা দিলেন, একটা রাষ্ট্র দিলেন, একটা পতাকা দিলেন, একটা মানচিত্র দিলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করলেন। তার বাড়িটা কি দোষ করলো? আমি সে রাতে প্রচন্ড পরিমাণ আহ আহত হয়েছি। আমি খুব কম মনে হয় চিৎকার করে করে কান্না করেছি জীবনে, আরো কয়েকবার করেছি হয়তো। সেই দিন রাতে আমি প্রচন্ড কান্না করেছিলাম। ওই সময় কি মনে হয়েছে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি এভাবে ঘুরে দাঁড়াবে? অন্ধকার প্রবেশ করা অর্থই হচ্ছে আপনি আলোর খুব নিকটে যাওয়া। অন্ধকার যে প্রবেশ করেছি সেটা তো ৫ তারিখ সে দুপুর থেকেই প্রকাশ দৃশ্যমান ছিল। আমরা, এটাও তো একটা সময়টা আসলে প্রয়োজন ছিল জনগণকে, আহ জনগণ তার বিষয়টা বোঝার জন্য, অনুধাবন করার জন্য। জনগণকে যে মিসগাইড করা হচ্ছিল, জনগণ যে মিসগাইড হয়েছিল, যে সংস্কার আর পরিবর্তনের স্লোগান দিয়ে, সংস্কার আর পরিবর্তনের কথা বলে তাদেরকে যে একটা অন্ধকার রাষ্ট্রে, আহ, রাষ্ট্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, এটা বোঝানোর তো একটা সময় দরকার ছিল। আমি মনে করি যে আমাদের সকলের, যারা বুঝেছি যারা বুঝি নাই, তাদের সকলের অনুধাবনের জন্য একটা সময় প্রয়োজন ছিল। এবং আমি মনে করি আজকে সেই সময়টা এসেছে। জনগণ আজকে খুব ভালোভাবে বুঝতে পারছে। 10টা মাস আপনি আপনি একটা মব তন্ত্র চালু করলেন, আবার নাম দিলেন মব জাস্টিস। মব কি আবার জাস্টিস হয় গণতান্ত্রিক দেশে? মব হয় সন্ত্রাস করার জন্য, সন্ত্রাস হয়, জাস্টিস হয় না এটা। জাস্টিস হয় না। নামটা দিলেন পত্র পত্রিকায় মব জাস্টিস। আমি এটা নিয়ে ফেসবুকে একবার লিখলাম যে মব কি জাস্টিস গণতান্ত্রিক রাষ্ট্রে? এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে আইন আছে, আদালত আছে। অপরাধ করলে অপরাধীর শাস্তি আইনের আওতায় হবে। এখানে মব আবার জাস্টিস হবে কেন? মব হলে সেটা হবে সন্ত্রাস, আইন নিজের হাতে তুলে নেওয়া। সেই মব সন্ত্রাসকে যেই সরকার পরিবর্তনের সবক দিয়ে ক্ষমতা দখল করলেন, সংস্কারের কথা বলে ক্ষমতা দখল করলেন, 10 মাসে একটা মব সন্ত্রাসীকে আপনি গ্রেপ্তার করতে পারলেন না, একটা মব সন্ত্রাস বন্ধ করতে পারলেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি বুলডোজার দিয়ে আপনি ৩২ ভাঙলেন, সেনাবাহিনীকে সরিয়ে নিলেন। তাহলে এই রাষ্ট্রের দিয়ে, এই এই জঙ্গিতন্ত্র দিয়ে, ইউনূসের এই জঙ্গিতন্ত্র দিয়ে জনগণের কি সংস্কার হবে, কি পরিবর্তন হবে, জনগণ তো আজকে বুঝতে পারছেন। আমি মনে করি আপনি যে প্রশ্নটা করলেন যে এত অল্প সময় ব্যাক করতে পারবে কিনা, এটা মনে হচ্ছিল কিনা, হ্যাঁ আমি মনে হচ্ছিল। কারণ তাদের আহ আপনি এর থেকে আমি আর একটু পিছন থেকে বলি। ২০০৮ সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রধানমন্ত্রী আমাদেরকে আনন্দ মিছিল করতে মানা করেছিলেন। কেন করেছিলেন? আমাদের দুঃখ, দুর্দশা, হতাশা, কার উপর ক্ষোভ থাকতে পারে, সেটা আনন্দের সহিত প্রকাশ করতে গিয়ে আমরা একজন বিএনপি নেতাকর্মীর গাড়িতে হামলা করব, বাড়িতে হামলা করব। এই কাজটা না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর এক নির্দেশ, কোনো আনন্দ মিছিল হবে না। আমরা কোনো আনন্দ মিছিল করি নাই, সারা বাংলাদেশে কোথাও জ্বালাও পোড়াও হয় নাই জয়লাভের পর। আর তারা করলো কি,
তারা করলো আহ, নেত্রীর চলে যাওয়ার পরে তারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল কিছু তারা কি ভাঙচুর করা শুরু করলো। আবার রাষ্ট্র বলছে যে একটা পরিস্থিতি এমন হয়েছে যে এটা পরিবর্তনের একটু সময় দরকার, অর্থাৎ হচ্ছে তুমি চালাইয়া যাও, তুমি চালাইয়া যাও। আসিফ নজরুলরা সেদিনও, যদি সরকার নতুন সরকার গঠন হয় নাই তাদের, কিন্তু তারা কিন্তু এসে বললো যে একটা পরিস্থিতি হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটি একটু নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে, অর্থাৎ তুমি চালিয়ে যাও, তুমি মব সন্ত্রাস করতে থাকো, তুমি আওয়ামী লীগের নেতাঘর বাড়িঘর ভেঙে ফেলো, লুট করো। লুট শুধু করো না, আগে তো শুনতাম 2001 সালের সময়ে গরু ছাগল চুরি করতো মানুষের গোয়াল থেকে, এবার কিন্তু হাঁস মুরগিও বাদ দেয় নাই, সবই তারা চুরি করে নিয়ে গেছেন। তো ওই জিনিসটা বোঝা গিয়েছিল যে এই দেশের মানুষ আওয়ামী লীগ কামব্যাক করুক এই স্লোগানটা তুলবে। আজকে রাস্তায় ওই রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা তো বলছেন, আজকে সাধারণ হকাররাও বলছেন। আমি আজকেও কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম, বললো যে আগে উদ্যোগতি ছিল দ্রব্যের, কিন্তু না খেয়ে তো ছিলাম না, ইনকামটা আমার তট্টুক ছিল, এখন তো ইনকাম নেই। এখন এনসিপি চাঁদাবাজি করে একবার, পরে আসে শিবির, এরপর আসে ছাত্রদল, এভাবেই চলছে। তো জনগণের বোঝার জন্য যে আমি মনে করি 10 মাসটা খুব প্রয়োজন ছিল।